গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটি কবিতা আলোচনা করব ক্লাস 12-এর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবির নাম জাঁ নিকোলাস আর্থার রেঁবো। তিনি একজন ফরাসি কবি, একজন ফ্রেঞ্চ পোয়েট। তাহলে আগে কবির সম্পর্কে দু এক কথা বলা যাক। তাকে বলা হতো মার্ভেলাস বয় অফ ফ্রেঞ্চ পোয়েট্রি, অর্থাৎ ফরাসি কবিতার বিস্ময় বালক। তিনি ছোটবেলা থেকেই কবিতা লেখা শুরু করেন এবং তার যখন 19 বছর বয়স, অর্থাৎ 19 ইয়ার্স ওল্ড, তখন তিনি কবিতা লেখা শেষ করেন। তাহলে দেখতেই পাচ্ছ যে তিনি কতদিন কবিতা লিখেছিলেন। তাই তাকে আরেকটি নামে ডাকা হতো, সেটা হচ্ছে বয় পোয়েট বলেও তাকে অভিহিত করা হয়েছে। তাহলে এরপর আমরা এই কবিতা সম্পর্কে চলে যাই। দেখো, তাহলে এই যে কবিতার নাম হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কিন্তু এই কবিতাটা আসল যেটা, সেটা কিন্তু ফরাসি ভাষায় লেখা হয়েছিল। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ওয়াজ অরিজিনালি রিটেন ইন ফ্রেঞ্চ, অর্থাৎ এটা ফরাসি ভাষায় লেখা হয়েছিল এই কবিতাটা। তাহলে দ্য টাইটেল ওয়াজ লে ডরেমিয়ার ডু ভ্যাল। তাহলে এটা ছিল অরিজিনাল টাইটেল, তাহলে এটা ছিল ফ্রেঞ্চ টাইটেল, লে ডরেমিয়ার ডু ভ্যাল। রেবো was inspired to write the poetry to see a dead soldier in the Franco-Prussian War in 1870, অর্থাৎ 1870 সালে এই যে ফ্র্যাঙ্কো প্রাসিয়ান যে যুদ্ধ, অর্থাৎ ফ্রান্সের সাথে প্রাসিয়ার যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তিনি একজন মৃত সৈনিককে দেখেছিলেন, আর দেখার পর তিনি এই কবিতাটি লিখেছিলেন বলে এটা বলা হচ্ছে। দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ দ্যাট অফ দ্য ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ এই কবিতার মূল আইডিয়া, সেটা হচ্ছে মূল বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার, সেটা হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের নিষ্ফলতা, যুদ্ধের ব্যর্থতা। তাহলে এই কবিতাতে আমরা দেখতে পাবো, অ্যাট ফার্স্ট আ সোলজার সিমস লাইং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইন দ্য বিউটিফুল ন্যাচারাল সেটিং। আমরা এই কবিতা যখন পড়বো তখন দেখতে পাবো যে একজন সৈনিক, সে শুয়ে আছে, সে যেন ঘুমিয়ে আছে, লাইং অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। কোথায় না, এই উপত্যকাতে, ভ্যালিতে বা উপত্যকাতে একজন সৈনিক শুয়ে আছে, এটা আমরা দেখতে পাবো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম দ্য পোয়েট আনফোর্স দ্য ট্র্যাজেডি অফ ওয়ার, কিন্তু কবিতার শেষে আমরা দেখতে পাবো যে কবি এখানে উন্মোচন করছেন, কি উন্মোচন করছেন না, দ্য ট্র্যাজেডি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের যে দুঃখজনক পরিণতি, সেটা তিনি উন্মোচন করছেন। তাহলে এখানে হেয়ার স্লিপ ইজ মেটাফার ফর ডেথ। তাহলে এখানে এই যে ঘুম, এই যে অ্যাসলিপ বা সে যে ঘুমিয়ে আছে, এটা হচ্ছে মৃত্যুর একটা মেটাফার হিসাবে এখানে আছে। দ্য সোলজার্স স্লিপ উইল নেভার ব্রেক অ্যাজ হি হ্যাজ বিকাম আ ভিকটিম অফ ওয়ার, অর্থাৎ এই সৈনিকটির তার যে ঘুম, সেটা কিন্তু আর ভাঙবে না। কেন ভাঙবে না, না সে যুদ্ধের শিকার হয়ে গেছে, অর্থাৎ তার ঘুমটা হচ্ছে ইটারনাল স্লিপ, চিরঘুমে সে ঘুমিয়ে আছে, যে ঘুম আর কোনো মতেই ভাঙবে না। তাহলে এই কবিতাতে আমরা দেখতে পাবো
যে এই যে কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ইট ইজ এ পোয়েম অ্যাবাউট ওয়ার, এটা একটা যুদ্ধ বিষয়ক কবিতা। এই তাহলে এখানে দ্য পোয়েট হ্যাড বিটার এক্সপিরিয়েন্স অফ ওয়ার, কবির একটা এই যুদ্ধ সম্পর্কে একটা তিক্ত অভিজ্ঞতা আছে, কারণ হি ওয়াজ আ সোলজার অফ দ্য ডাচ কলোনিয়াল আর্মি, তিনি নিজে একজন সৈনিক ছিলেন। কবি ফ্রেঞ্চ কবি জা নিকোলাস আর্থার রেবো, তিনি নিজে একজন সৈনিক ছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি নিজে একজন সৈনিক ছিলেন এবং তিনি এই যে সৈনিকদের যে করুণ অবস্থা সেটা তিনি স্বচক্ষে দেখেছিলেন এবং তিনি এই কবিতাটি লিখেছেন। তাহলে এরপর আমরা টাইটেলটাতে যাই। দেখো টাইটেল হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তাহলে অ্যাসলিপ আমরা জানি, অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমিয়ে থাকা বা ঘুমন্ত। ইন দ্য ভ্যালি, ভ্যালির বাংলা হচ্ছে উপত্যকা, অর্থাৎ উপত্যকা কাকে বলে না, এ লো এরিয়া বিটুইন দ্য হিলস, হ্যাঁ, অর্থাৎ পাহাড়ের নিচে যে নিচু যে জায়গা সেটাকে বলে ভ্যালি। তাহলে এখানে আমরা টাইটেলটা দেখছি স্লিপ ইন দ্য ভ্যালি, এটা আমরা টাইটেলে দেখলাম। এরপর এটা সম্পর্কে অর্থাৎ এই কবিতার শুরু করার আগে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যেমন হচ্ছে যে এই কবিতার সাবজেক্ট ম্যাটারটা কি। আমি যেটা আগেই বললাম না, এই কবিতার সাবজেক্ট ম্যাটার হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের নিষ্ফলতা। এরপর এই কবিতাটার কি ধরনের, অর্থাৎ হোয়াট টাইপ অফ পোয়েম, এই কবিতার কি ধরনের না, এটা একটা সনেট। সনেটের দুটো ভাগ এটা তোমরা জানো, একটা হচ্ছে ইটালিয়ান সনেট আর একটা ইংলিশ সনেট। তাহলে এটা কি ধরনের সনেট, অর্থাৎ এই কবিতাটা হচ্ছে ইটালিয়ান সনেটের মতো বা পেট্রারকান সনেটের মতো। হ্যাঁ, তাহলে আমাদের যদি এটা থাকে টাইপ অফ দ্য পোয়েম, তখন মানে কী লিখবো না, ইট ইজ এ ইটালিয়ান অর পেট্রারকান সনেট। এরপর যদি থাকে যে হোয়াট ইজ দ্য ভার্স ফর্ম, অর্থাৎ এই কবিতার কাব্য রীতিটা কীরকম, তাহলে এটা হচ্ছে একটা ফ্রি ভার্স ফর্ম, অর্থাৎ মুক্ত ছন্দ। এখানে ছন্দটা হচ্ছে মুক্ত ছন্দ বা ফ্রি ভার্স। এরপর আরও কয়েকটি জিনিস থাকতে পারে যে এই কবিতাটা হচ্ছে দিস পোয়েম ইজ এ পারফেক্ট লিরিক, অর্থাৎ এটা একটা খুব সুন্দর গীতি কবিতা। হ্যাঁ, তাহলে আগে বললাম যে ইট ইজ স্ট্রাকচারালি আ সনেট, অর্থাৎ এটা গঠনগত দিক থেকে একটা সনেট। এবং এটা কী সনেট, এটা হচ্ছে ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেট বা পেট্রারকান সনেট জানো কি না, এর প্রথমের 8টা লাইনকে বলে অক্টেভ আর পরের 6টা লাইনকে বলে সেস্টেট। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো কবিতা যখন পড়বো, হ্যাঁ, তোমরা দেখবে যে এই কবিতায় প্রথমে চারটি লাইন আছে। তাহলে এই যে প্রথমে 4 এই যে 8টি লাইন হচ্ছে অক্টেভ, আর এর পরে তিনটে করে লাইন আছে। তাহলে এই যে তিনটে লাইন, হ্যাঁ, তাহলে এই 6টি লাইন হচ্ছে সেস্টেট। তাহলে এগুলো মানে তোমাদের জানতে হবে। আর একটু টাইটেলটা সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, দ্য টাইটেল স্লিপ ইন দ্য ভ্যালি ইজ আইরনিক্যাল। এই টাইটেলটা, অর্থাৎ এই কবিতার যে টাইটেল সেটা হচ্ছে আইরনিক্যাল। আইরনিক্যাল মানে হচ্ছে শ্লেষাত্মক, এখানে একটা শ্লেষ লুকিয়ে আছে, শ্লেষ, আইরনিক্যাল। তাহলে কি না, এখানে আইরনি লায়েস ইন দ্য ওয়ার্ড অ্যাসলিপ। এই যে আমরা টাইটেলটিতে অ্যাসলিপ শব্দটা দেখতে পাচ্ছি, এই যে অ্যাসলিপ ওয়ার্ডটা, এই ওয়ার্ডের মধ্যে একটা শ্লেষ আছে। কেন না, বিকজ দ্য সোলজার ইজ নট স্লিপিং, এখানে সৈনিকটি কিন্তু ঘুমাচ্ছে না। তাহলে কি করছে, তাহলে সে কী অবস্থায় আছে না, হি ইজ ফাউন্ড ডেড উইথ 2 বুলেট ইনজুরিস ভিজিবল অন ইচ সাইড। তাহলে অর্থাৎ কি না, তাকে দেখা যাচ্ছে সে কিন্তু সৈনিকটি ঘুমিয়ে নেই, অর্থাৎ সে কিন্তু ঘুমাচ্ছে না। সে কি আছে না, তাকে দেখা যাচ্ছে সে মৃত অবস্থায় আছে এবং তার শরীরে 2টি গুলির ক্ষত চিহ্ন আছে। তাহলে তার শরীরের পাশে 2টি গুলির ক্ষত চিহ্ন আছে।
তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য সোলজার ইজ আ ভিকটিম অফ ওয়ার, অর্থাৎ এই সৈনিকটি একটি যুদ্ধের শিকার। এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে এই কবিতার যে সেটিং, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার পটভূমিটা কী। তাহলে এখানে 1877 অর্থাৎ 1877 সেই সময়ে ফ্রান্সের সাথে রাশিয়ার যুদ্ধ হয়েছিল, ফ্র্যাঙ্কো রাশিয়ান ওয়ার। তাহলে এটা হতে পারে তার পটভূমি। এবং আরেকটা 1870 সালে অর্থাৎ 1870-তে ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার, অর্থাৎ ফ্রান্সের সাথে প্রাশিয়ার যুদ্ধ হয়েছিল। তাহলে এই দুটি, তাহলে প্রথমত হচ্ছে ফ্রান্সের সাথে রাশিয়ার যুদ্ধ, অথবা ফ্রান্সের সাথে প্রাশিয়ার যে যুদ্ধ হয়েছিল এটা কিন্তু এই কবিতার পটভূমি। এরপর আমরা এর ফার্স্ট রেঞ্জার সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, a small green valley where a slow stream flows and leaves long strand of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. তাহলে এখানে প্রথম লাইনটা হচ্ছে এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট সবুজ উপত্যকা। ওয়ের স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটি স্লো মানে হচ্ছে মন্থর গতিতে, আস্তে আস্তে ধীরে ধীরে, স্ট্রিম মানে হচ্ছে রিভার, একটা নদী প্রবাহিত হচ্ছে। তাহলে একটি ছোট সবুজ উপত্যকাতে একটি ছোট নদী প্রবাহিত হচ্ছে। এরপরের লাইনটা অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট। অ্যান্ড লিভস মানে হচ্ছে এটা রেখে যাচ্ছে, এটা রেখে যায়। লং স্ট্র্যান্ড অফ সিলভার, তাহলে এখানে লং স্ট্র্যান্ড অফ সিলভার মানে হচ্ছে দীর্ঘ রূপলি ফিতে। তাহলে একটা বড় বা দীর্ঘ রূপলি ফিতে সেটা রেখে যাচ্ছে কিসের উপর? অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপর। তাহলে এখানে ঘাসগুলো কেন উজ্জ্বল? না, ঘাসগুলো সবুজ তাই উজ্জ্বল। তাহলে এই উজ্জ্বল ঘাসের উপর কি রেখে যাচ্ছে? একটা দীর্ঘ রূপলি ফিতে। অর্থাৎ এখানে দীর্ঘ রূপলি ফিতে বা লং স্ট্র্যান্ড অফ সিলভার বলতে কাকে বলা হয়েছে? নদীকে বলা হয়েছে। সেই নদীটি তাকে বলা হয়েছে। অর্থাৎ দ্য রিভার স্প্রেডস লাইক সিলভারি রিবন, অর্থাৎ নদীটি বিছিয়ে আছে কিসের মতো? না, রূপলি ফিতের মতো। আর সেটি কোথায় আছে? না, অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপরে। এরপর হচ্ছে ফ্রম দ্য মাউন্টেন স্ট্রিম দ্য সানস রেজ। মাউন্টেন স্ট্রিম মানে হচ্ছে পাহাড়ের চূড়া বা পর্বত চূড়া। তাহলে সেই পর্বত চূড়া থেকে দ্য সানস স্ট্রিম মানে হচ্ছে নির্গত হচ্ছে বা বেরিয়ে আসছে। স্ট্রিম কি বেরিয়ে আসছে বা নির্গত হচ্ছে? দ্য সানস রেজ, সূর্যরশ্মি। এখানে দেখো সানস রেজের এসটা ক্যাপিটাল আর আরটা রেজের, হ্যাঁ, তাহলে এখানে সানসের এসটা ক্যাপিটাল লেটার আর রেজের আরটা ক্যাপিটাল লেটার, অর্থাৎ এখানে এটাকে পার্সোনিফাই করা হয়েছে সানসকে, হ্যাঁ, তাই এখানে সানস রেজ, তাহলে এখানে এটাকে পার্সোনিফাই করা হয়েছে সূর্যরশ্মি। তাহলে এই পর্বত চূড়া থেকে সূর্যরশ্মি নির্গত হচ্ছে বা বেরিয়ে আসছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, হ্যাঁ, তাহলে এখানে দে মানে হচ্ছে সেই সানরেজ, সেই সূর্যরশ্মিটা কী করছে? ফিল মানে পরিপূর্ণ করছে। দ্য হলো মানে হচ্ছে হোল, গর্ত বা গহ্বর, সেই গহ্বরটিকে পরিপূর্ণ করছে কিসে? ফুল অফ লাইট, অর্থাৎ আলো দিয়ে গহ্বর বা গর্তটিকে পরিপূর্ণ করছে। তাহলে এখানে গহ্বর বা গর্ত বলতে কাকে বলা হয়েছে? ভ্যালিকে, উপত্যকাটিকে বলা হয়েছে গহ্বর বা গর্ত। অর্থাৎ দ্য গ্রিন ভ্যালি লুকস লাইক আ হলো ফ্রম দ্য হাই মাউন্টেন, অর্থাৎ উঁচু পাহাড় থেকে সেই উপত্যকাটিকে গহ্বর বা গর্তের মতো মনে হচ্ছে। সানরাইজ ফিল আপ দ্য ভ্যালি উইথ লাইট, আর সূর্যরশ্মি আলো দিয়ে সেই উপত্যকাটিকে পরিপূর্ণ করে দিচ্ছে। ব্যাস, আজ এই পর্যন্ত।